একই ফুটন্ত পানিতে ডিম শক্ত হয় আর আলু কিন্তু নরম হয়। সুতরাং আপনি কিসে গঠিত সেটা এখানে মুখ্য বিষয়, সবসময় কিন্তু পরিস্থিতি এখানে মুখ্য বিষয় নয়। বিগত সময়গুলোতে যদিও আমরা দেখেছি যে অনেক মানুষই শিকার হয়েছেন বিভিন্ন পরিস্থিতির, হয়েছেন জেল জুলুম, হয়রানি, নির্যাতন আর গুমের শিকার। এত কিছুর পরেও তারা চেয়ে পাননি সঠিক বিচার, বলতে গিয়েও পারেননি না বলা অনেক কথা। যে কথা যায়নি বলা সে কথাগুলোই সময় হয়েছে বলার। এসএ টিভির এই প্ল্যাটফর্মে কথা বলবেন আপনি, শুনবে গোটা বিশ্ব। আর এ আয়োজন নিয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি বাপ্পি খান। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2018 সালের 16 অক্টোবর নরসিংদী জেলার মাধবদী পৌরসভার নীলুফা ভিলা একটি বাড়ি জঙ্গি সন্দেহে আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে রাখে এবং সেখান থেকে দুজন ভয়ঙ্কর নারী জঙ্গিকে তারা আটক করে, যেখান থেকে মূলত মঞ্চস্থ করা হয় এই জঙ্গি নাটকের। এবং তাদের মধ্যে একজনের নাম ছিল ইসরাত জাহান মৌ। সুতরাং বুঝতেই পারছেন আজকে আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে স্টুডিওতে রয়েছেন মানারাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসরাত জাহান মৌ। আমরা তার মুখ থেকে শুনবো তার সাথে ঘটে যাওয়া বেশ কিছু হয়রানি আর নির্যাতনের কথা। মৌ, আমি শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আপনাদের স্বাগতম জানানোর জন্য আমি অনেক প্লেসড, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি শুরুতে আপনার কাছে যে প্রশ্নটি জানতে চাই সেটি হচ্ছে, আমি বলছিলাম যে আপনাকে যে মাধবদী থেকে এখানে একটি জঙ্গি নাটক সাজানো হয়েছিল, আমার মনে হয় এটা অনেকেরই মনে আছে। 2018 সালে সেখান থেকে আপনাদেরকে আটক করা হয়েছিল জঙ্গি সন্দেহে, সারাদিন বাড়িতে ঘিরে রাখা হয়েছিল। আসলে ওরা গুম করছে আমার বাসার নিকটবর্তী, এটা হচ্ছে সনির অপোজিটে আড়ংয়ের সামনে থেকে, অর্থাৎ মিরপুর। হ্যাঁ, মিরপুর 1 সনির অপোজিটে আড়ংয়ের সামনে থেকে। অ্যান্ড এর পূর্বে আমার যে ফ্রেন্ড খাদিজা পারভিন মেঘনা, ওকে প্রথমত হচ্ছে গুম করা হয়, বা ওর ফোন থেকে আমাকে ওকে দিয়েই কল করানো হয় যে আমি আসছি, তুই একটু ওয়েট কর, জাস্ট লাইক দিস। অ্যান্ড আমি যখন ওখানে ওয়েট করছি ওর জন্য, অ্যান্ড মানারাতের প্রাথমিক ক্যাম্পাসও কিন্তু এখানেই ছিল, আড়ংয়ের কাছাকাছি। লং টাইম, নিয়ারলি 10 to 15 মিনিটস। তারপর যেটা ওরা করে যে সাডেনলি পিছন থেকে আমাকে কোনো কিছু দিয়ে হচ্ছে চোখ বেঁধে ফেলে, অ্যান্ড তারপর হচ্ছে পুশ ব্যাক টু দেয়ার কার। অ্যান্ড তারপরে ওদের লং ড্রাইভটা থাকে প্রায় অ্যারাউন্ড 3.5 ঘন্টা, 4.5 ঘন্টা এরকম। চোখ বেঁধে আপনাদের দুজনকে গাড়িতে ওঠায়, এরপরে আপনাদেরকে নিয়ে যাওয়া। দুজন এটা আমি সঠিক বলতে পারবো না, কারণ ওই সময়টা আমি নিজের ছাড়া আর কারো উপস্থিতি ফিল করতে পারিনি। মানে হ্যাঁ, ওখানে হয়তো ডিফেন্সের লোকেরা ছিল বা এরকম, কিন্তু আমি আসলে আইডেন্টিফাই করতে পারিনি, কারণ তারা আমার দেখারও সুযোগ দেয় নাই প্রথম কথাই। আর যারা ছিল তাদের ভয়েস বা তারা যে সিভিল ড্রেসে ছিল, এটা তখন আমার কাছে আইডেন্টিফাই করা পসিবল হয়নি। কিন্তু আপনারাই কেন, এটি কি আপনি প্রশ্ন করেননি বা আপনার মনে প্রশ্নটি জাগেনি যে আপনারাই কেন? আমরাই কেন, এই প্রশ্নটা যদি করি, এরকম হাজার হাজার ভিকটিম অনেকে ছিল, শুধু যে আমরা তা না। মানারাতের পার্সপেক্টে যদি আমরা দেখি, 2023-24 সালেও মানারাতের আমি যতটুকু মানে ক্যাম্পাসে যাওয়ার পর যতটুকু দেখলাম, যে শুধুমাত্র 23 সালে হচ্ছে ওখান থেকে মানারাত ক্যাম্পাস থেকে 27 জনকে শুধু অ্যারেস্টই করা হয়, 27। আর এই হয়রানি হচ্ছে সেই 2009 সাল থেকেই শুরু। আর হয়তো অনেকেই জানে যে মানারাতের হচ্ছে যে যদি ব্যাকগ্রাউন্ড আমরা চিন্তা করি, মানারাত হচ্ছে সবসময় বলে এ সেন্টার অফ মরাল এক্সিলেন্স। অ্যান্ড মানারাতের পরিবেশ অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটির তুলনায় আলহামদুলিল্লাহ অনেক শালীন, অনেক বলবো যে অবশ্যই অনেক ভালো। এখানে এখনও মেল অ্যান্ড ফিমেল বাস আলাদা, এখানে ফার্মাসি ডিপার্টমেন্টের ক্লাস আলাদা, ফ্যাসিলিটিস, ক্যান্টিন, এভরিথিং মেল অ্যান্ড ফিমেল আলাদা।
নরসিংদীর মাধবদীতে নীলুফা ভিলা নামের যে একটি বাড়ি, তখন তৎকালীন যে আইনশৃঙ্খলা বাহিনী তারা পুরো বাড়িটি ঘিরে রাখে এবং ওখানে জনসাধারণের চলাচল নিষিদ্ধ করে দেয়। গোটা দেশে একটি আতঙ্ক ছড়িয়ে যায় যে এখানে জঙ্গিদের আস্তানা পাওয়া গিয়েছে। এই ঘটনার সূত্রপাতটা একদম শুরু থেকে যদি একটু বলেন। ক্যাম্পাসে যদি সূচনা বলি তো হচ্ছে এটা মেবি হচ্ছে 15 আগস্ট, ওই দিনের আমাদের হচ্ছে মানববন্ধন বা র্যালিতে অ্যাবসেন্ট, এটা হয়তো কারো না কারো নজর কেড়েছে, বা আমাদের নাম, আইডি, স্টুডেন্ট আইডি যেটা, এইগুলো হয়তো তাদের কাছে চলে গেছে কোনো ভায়া বা মাধ্যম, হতে পারে সেটা স্টুডেন্ট অথবা টিচার। আর এটা হচ্ছে এই কারণে বলছি যে আমরা যখন অ্যারেস্ট হয়েছিলাম অক্টোবরের, অ্যারেস্ট বলতে গুম, অক্টোবরের 3 তারিখ আমাদের এই যে যেটা আমি বললাম একটু আগে আড়ংয়ের সামনে থেকে, মিরপুর থেকে। জি। তো ওরা আমাদের শো আপ করছে 16 তারিখ, 15 অথবা 16 তারিখ। তো এই যে একটা হিউজ টাইম, ওরা কিন্তু এই হিউজ টাইমটা ওদের প্ল্যাটফর্ম তৈরি করার জন্য ওরা অনেক সময় নিয়েছে। আচ্ছা, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে আপনি বললেন যে আপনাদেরকে গ্রেফতার করা হয়েছিল মিরপুর থেকে, এটা কত তারিখে? এটা অক্টোবরের 3 তারিখ। অক্টোবরের 3 তারিখে, কিন্তু আপনাদেরকে নরসিংদীতে যে জঙ্গি নাটক মঞ্চস্থ করা হলো, ওই বাড়ি থেকে আপনাদেরকে উদ্ধার করা হলো, এটা হচ্ছে সম্ভবত 16 তারিখে। এই মাঝখানের সময়টা আপনারা কোথায় ছিলেন এবং ওইখানকার এই যে ঘটনাটা, এটা আমি বলবো যে পরবর্তীতে মানে প্রথম দিকে যদিও নোটিস করতে পারি নাই বা আইডেন্টিফাই করা পসিবলও ছিল না, একটা অপরিচিত জায়গা, কিন্তু পরবর্তীতে এটা নোটিস করতে পারছি। প্লেসটা ছিল নরসিংদীর পুলিশ লাইন। আচ্ছা, অর্থাৎ ঢাকা থেকে আপনাদেরকে নরসিংদী নিয়ে যাওয়া হয়। নরসিংদী পুলিশ লাইন ছিল এটা। আর এটা হচ্ছে ওরা হচ্ছে ওদের যে মহিলাদের যেটাকে বলে ব্যারাক, সেখানেও রাখছে, আবার আলাদাভাবে ওদের যে একটা অফিস রুম সেখানেও আবদ্ধ রাখছে, এভাবেই মানে ওরা এটা পুরোপুরি হিডেন রাখছে। আচ্ছা, তারপরে এই বাড়িটা কিভাবে আবিষ্কার করলেন, নীলুফা ভিলা, যেটাকে ঘিরে রাখা হয়েছিল আপনাদেরকে? এটা আসলে আমি হচ্ছে আমার যে দীর্ঘ 6.5 বছর, মানে আমি ফিরে আসার আগ পর্যন্ত বা এসএটিভি এই প্রোগ্রামটা করার আগ পর্যন্ত আমি নিজেও জানতাম না যে এই বিল্ডিংটার নামই হচ্ছে নীলুফার ভিলা, এটা আমার জানা ছিল না। আর হচ্ছে যখন বাবা মা দেখা করতে যেত, বা তারাও কখনো আমাকে বলে নাই যে সেই বিল্ডিং নিয়ে কখনো কোনো কোশ্চেন করে নাই, কারণ তারা জানতো আমি হচ্ছে, তো আমার ফ্যামিলি প্রথমত হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশাল, পটুয়াখালী। আমার ফ্যামিলির কেউ বা আমার বংশের মধ্যে কেউ নরসিংদী অ্যাটলিস্ট নেই। তাহলে ওই বাড়ি কি আপনারা ভাড়া নিয়েছিলেন না এটি তাদেরই? এটা তাদেরই সাজানো ছিল অবভিয়াসলি। এই ঘটনাটা যদি একটু বলেন খুলে, যে আসলে কি হয়েছিল এবং ওখানে আপনাদেরকে কিভাবে কবে রাখা হয়েছিল, সেখান থেকে। এটা আসলে যতদূর মনে পড়ে 14 অথবা 15 তারিখে ওরা আমাদের ওখানে শিফট করে। আচ্ছা। আর হচ্ছে আরেকটা জিনিস বলি যে এখানে নথিতেও কিছু জিনিস আপনারা দেখলে বুঝতে পারবেন, যে যদি এটা একটু দেখান, আপনার কাছে নিশ্চয়ই দেখতে পাচ্ছি কিছু কাগজপত্র আছে। হ্যাঁ, এখানে ওরা হচ্ছে সত্য মিথ্যা কিছু জিনিস ঘুরিয়ে দেখান ক্যামেরার দিকে। আচ্ছা, এটা হচ্ছে ওদের জব্দকৃত মালামালের বিবরণ, যেখানে সত্য মিথ্যা কিছু বিবরণ আছে। আর এখানে হচ্ছে কিছু সত্য জিনিস যেটা হচ্ছে ওরা আমার বাসা থেকে আসলে ক্যারি করে নিয়ে আসে, যেটা হচ্ছে আমার এবং আমার মায়ের কিছু অর্নামেন্টস, সেগুলো হচ্ছে ওরা জবরদস্তি নিয়ে আসে, এবং সেটা একটা লিস্ট, এইখানে একটা অনেক বড় লিস্ট আছে। অর্নামেন্টসও নিয়ে এসেছিল। হ্যাঁ, এবং সেগুলো হচ্ছে তারা জব্দ তালিকায় এখনো রেখে দিছে, সেটা হচ্ছে জব্দ তালিকায় আছে। এগুলো হচ্ছে এখনো জব্দ তালিকায় আছে, মানে সত্য এবং মিথ্যার সংমিশ্রণ করে তারা এটা শো আপ করেছে। আচ্ছা, আপনি যেখান থেকে বলছিলেন ঘটনাটা, আপনাদেরকে ওখানে 14 বা 15 তারিখে নেওয়া হয়েছিল, তখন তো আপনারা সজ্ঞানেই ছিলেন। হ্যাঁ, তখন আসলে সজ্ঞান বলতে একটা ট্রমার মধ্যে। আচ্ছা। যে এমন একটা অবস্থা, ওই টাইমটা হচ্ছে আমাদের হচ্ছে একটা মানসিক টর্চার, আবার হচ্ছে যেটা ওরা করছে মানে অনেক 24 আওয়ার্স হ্যান্ডকাপ দিয়ে হচ্ছে মানে লক করে রাখা, যেটা মাঝের এই সময়গুলো। হ্যাঁ, এই টাইমগুলো যেটা গেছে, যে আসলে ওটাকে পরিপূর্ণ সেন্স বলা যায় না, মানে এত বেশি একটা ট্রমা, যখন হচ্ছে সেন্স এবং হচ্ছে অজ্ঞান হওয়া আর জ্ঞান দুইটার মাঝখানে ছিলাম, যে সিচুয়েশনটা বলে যে আসলে বিপদে বললে তো মানুষ কাণ্ডজ্ঞান হারায় ফেলে। আর ওই টাইমটা হচ্ছে এরকম একটা সিচুয়েশন ওরা ক্রিয়েট করছিল, যে আমাদের ফ্রেন্ড খাদিজা পারভিন মেঘনা আনফর্চুনেটলি ওর হাজব্যান্ডকেও হচ্ছে অ্যারেস্ট করে, এবং
ওদের এই অ্যারেস্টের ঠিক 1 মাস আগে বিয়ে হয়েছিল। তো এভাবে শো আপ করতে চায় যে তুমি যদি হচ্ছে আমাদের কথা মতো কাজ না করো, উই উইল শুট হিম, এরকম একটা ভয় দেখাইছে। আর যেটা হচ্ছে আমাদের অনেক বেশি আতঙ্কগ্রস্ত করে ফেলে। অ্যান্ড এই ঘটনার আগে যখন দীর্ঘ টাইম ওর হাজব্যান্ডকে দেখে না, লাস্ট যখন দেখে তার শরীরে অনেক টর্চারের চিহ্ন ছিল। হ্যাঁ, এবং এটা আসলে একটা মেন্টাল ব্ল্যাকমেইল করে ওরা হচ্ছে আসলে ওদের প্রত্যেকটা কাজে বাধ্য করছিল। যেমন আমাদের সাইনও ওরা নিছিল, আমাদের একটা জায়গায় ওরা 164 এর সাইন নিছিল। সেটা কিভাবে আপনাদেরকে বাধ্য করেছিল এবং নির্যাতন কি করেছিল? এটা তো আসলে একটা, এই সময়টা এত বেশি কষ্টকর ছিল যেটা আসলে বলে ভাষায় বোঝানো যাবে না। প্রথমত হচ্ছে খাবারের কষ্ট, তারপর একটা মেয়ে, সেখানে সেফটির একটা বিষয় আছে, সেই কষ্ট, এবং নানান রকম হয়রানিমূলক কথাবার্তা। এছাড়াও যেটা আছে, ওদের যে টর্চারের মেইন থিম ছিল যে হ্যান্ড লক আপ, যেটা ওরা হচ্ছে এরকম, এটা 24 আওয়ার্স এরকম ওরা কন্টিনিউয়াস কিছুদিন হচ্ছে ওরা এভাবে রেখেছিল। আচ্ছা, টর্চার কি কোনো মহিলা পুলিশ ছিল সেখানে না কোনো পুরুষ পুলিশ? মহিলা পুলিশ নামমাত্র ছিল। এটা ওরা হচ্ছে ওদের জুনিয়র বা এরকম। তো ওখানে পুলিশ অফিসারদের এই অ্যাটেন্ডেন্সটাই বেশি ছিল আর কি, হয় সিভিল ড্রেসে, না হলে পুলিশ লাইনে যারা ডিউটি করতো তাদের যে নেম প্লেট এখানে থাকে, সেই নেম প্লেটটা ওরা অবভিয়াসলি সরায় রাখতো। কখনো নেম প্লেট বা ব্যাজ কখনোই ওরা পড়তো না। বাঙালি তো ছিল সবাই? হ্যাঁ, বাঙালি ছিল সবাই, বাঙালি ছিল, ফরেনার আমি কাউকে দেখিনি। তো আপনাদেরকে মূলত কি প্রশ্ন করা হতো সেখানে, বা নির্যাতন কি করা হতো, মানে ধরে নিয়ে যাওয়ার আসলে কারণটা কি বলতো? আর হচ্ছে আরেকটা বিষয় বলি, মানারাতের ওদের টার্গেট ছিল মানারাত। ফার্স্ট অফ অল মানারাতের আমরা যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হই তখন কিছু ব্রিলিয়ান্ট টিচার্সদেরও আমরা পাই, যারা পরবর্তীতে পিএইচডি বা অন্যান্য কারণে দেশের বাইরে চলে যায়। মানে সেই টিচার্সদের নামগুলা হচ্ছে ওদের তালিকাভুক্ত, মানে তাদের নাম হচ্ছে ওরা বারবার জিজ্ঞাসা করতেছে, যদিও সেই টিচাররা তখন পিএইচডির জন্য দেশের বাইরে, মানারাতে তখন প্রেজেন্ট নাই। তাদের নাম, কোনো স্টুডেন্টের নাম, আমরা তো ফার্মাসি ডিপার্টমেন্টে ছিলাম, অন্যান্য ফ্যাকাল্টির টিচার্সদের নাম, যে মানে এত হিউজ অ্যামাউন্টের নাম ওরা হচ্ছে আমাদের জিজ্ঞাসাবাদ করছে যে আমি নিজেও এর 20%ও চিনি না এরকম। এবং এটার মানে 90% ছিল মানারাতের। আচ্ছা, তো ওখানে হচ্ছে আপনি যেটি বলছিলেন যে 164 এ জবানবন্দি নেওয়া হলো, সেখানে কি জবানবন্দি নেওয়া হয়েছিল এবং এটা ওরা হচ্ছে, আমি যেটা বলবো, ওরা একটা এটা কি কালার বলে, অফ হোয়াইট কালার একটা কাগজ, সেই কাগজে ওরা হচ্ছে জবরদস্তি যেটা সাইন, মানে আসলে তখন অবস্থা ছিল এরকম যে কখনো মামলা কোনো স্ট্যাম্প ছিল না, সাদা কাগজ না, এটা সাদা কাগজ ছিল না, এটা হচ্ছে একটা অফ হোয়াইট কালারের পেপার। আচ্ছা, যেখানে হচ্ছে ওরা সাইন নিচ্ছে, পুরো সাদা না, অফ হোয়াইট কালারের পেপার, অ্যান্ড সেখানে হচ্ছে লেখা তখন ছিল না। এবং প্রথম পৃষ্ঠায় যেটা লেখা ছিল যে নাম, অ্যাড্রেস, এই টাইপের কিছু, আর এটাই যে 164, এটাই যে স্বীকারোক্তি, এটা কখনোই ওরা আমাদেরকে বলেনি, জাস্ট একটা জালিয়াতি। এবং ওরা তো আসলে সাইন অনেক ক্ষেত্রেই নিচ্ছে, অনেক জায়গায় নিচ্ছে, বাধ্য করছে, আবার বলছে যে এটা সাইন করো তাহলে তুমি হচ্ছে 10 দিনের মধ্যে বাসায় চলে যেতে পারবা। মানে আসলে তখন ওই সময়টায় মানে ওই ম্যাচুরিটিটা কখনো আসে নাই যে আসলে ওরা প্রতারণা করছে বা ওরা যা বলতেছে সবই মিথ্যা। তো এই সময়টার মধ্যে আপনারা জানতে চাননি তাদের কাছে যে কেন আপনাদেরকে আটকে রাখা হয়েছে, ধরে নিয়ে আসা হয়েছে, মানে ঠিক কি কারণে, আপনাদের বিরুদ্ধে অভিযোগ কি ছিল? মানে ওরা যেটা বলতেছিল, এদের মধ্যে আমি বলবো যে কিছু অফিসার ছিল যারা হচ্ছে খুবই রুড, রাফ অ্যান্ড টাফ, আবার কিছু অফিসার ছিল তারা কিছুটা মানবিক। যেমন এই 164 এর সাইনের আগেও একজন অফিসার বলতেছিল যদি কোনো কিছুতে সাইন নিতে চায় তোমরা সাইন করো না। তখনও মাথায় ওই সেন্সটা কাজ করে না যে আসলে কী কারণে উনি বলতেছে। আবার অন্যান্য অফিসাররা বলতেছে সাইন করলে বাহিরে চলে যেতে পারবা। আর এদের যে মোটিভটা, মানে দেখা যায় কি, প্রথমে হচ্ছে ওদের কিছু পার্ট থাকে এরকম
যে একটা দল হচ্ছে টর্চার করতেছে, আর একটা দল সে সিম্প্যাথেটিক ভাবে কথা বলতেছে যে হ্যাঁ তুমি তো হচ্ছে এটা সাইন করলে বাসায় চলে যেতে পারবা, তুমি তো এমনি ভালো, এই সেই, মানে ওদের মধ্যে যে কতটা ছদ্মবেশ সেটা। তখনও তো আপনি জানেন না যে আপনি যে নিজেকে জঙ্গি হিসেবে আবিষ্কার করতে চলেছেন, এটা তো আপনি তখনও নিশ্চয়ই বুঝতে পারেননি। এটা আসলে কখনোই হচ্ছে জানা পসিবল না। আমরা সেই জায়গাটাতে আসব, তার আগে যাব ছোট্ট একটি বিরতিতে। দর্শক, আপনারা বুঝতে পারছেন যে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে এই শিক্ষার্থীগুলো গিয়েছে, এবং তারা জানতেন না যে দুদিন পরে তাদেরকে জঙ্গি তকমা লাগানো হবে। তারা জঙ্গি হয়ে নিজেদেরকে আবিষ্কার করলেন কিভাবে, আমরা সে গল্পও জানবো। তার আগে যাব ছোট্ট একটি বিরতিতে। কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথে। বিরতির পর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন মানারাত বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ইসরাত জাহান মৌ। আপনি বিরতিতে যাবার আগে বলছিলেন যে আপনাদের কাছ থেকে জোরপূর্বক ওখানে সাইন নেওয়া হলো, তখনও জানেন না যে আসলে কি কারণে স্বাক্ষর করছেন সেখানে। এরপর আসলে কিভাবে নিজেদেরকে এত বড় জঙ্গি হিসেবে আবিষ্কার করলেন, সেই ঘটনাটা যদি একটু সূত্রপাতটা বলেন। আমাদের যখন আবিষ্কার করি, এটা জঙ্গি হিসেবে যে আমাদের প্রেজেন্ট করছে এটা অনেক পরেই বুঝতে পারি। এটা আসলে কারাগারে আমরা বুঝতে পারি যখন তারা। এবং এই ঘটনার নেপথ্যে কারা ছিল সেটিও জানতে চাই। ওই সময়টা আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি, কারণ ওরা আমাদেরকে এমন একটা গণ্ডির ভিতরে রেখেছিল না, আমরা পরিবারের সাথে যোগাযোগ করতে পারছি না কিছু। আমার পরিবার আমাকে প্রায় 25 বা 30 দিন পরে আমাকে দেখে। এই সময়টার মধ্যে তারা কি জানতো, মানে আপনি নিখোঁজ, তাদের সাথে কোনো যোগাযোগ নেই, আপনিও তাদের সাথে? তারা নিখোঁজ, তাদের জানার সূত্র শুধু টিভি, অনলাইন মিডিয়া, এইটাই। কিন্তু আমি কোথায় আছি, কিভাবে আছি, তার কিছু জানতো না। তখন পরিবারে কে কে ছিল? আমার বাবা মা, আমার 2 ভাই, আমার দাদি, এই তো এরাই সবাই ছিল। তাদের সাথে কোনো ধরনের কোনো যোগাযোগও তারা করতে দেয়নি, ফোনেও কথা বলতে দেয়নি? না, বরঞ্চ তারা আমাকে এইভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছিল যে তোমার ফ্যামিলি তো তোমাকে ভালোবাসে না, তুমি তো হচ্ছে ভুল পথে চলে গেছো, তোমার ফ্যামিলি কখনোই তোমার সাথে যোগাযোগ করবে না। এই ধরনের একটা মানসিক টেনশন বা অশান্তির মধ্যে তারা রাখতো। যে আবার হচ্ছে ফ্যামিলি সম্পর্কে ভুল তথ্য রিপ্রেজেন্ট করে তারা এভাবে আমাকে বোঝাতো যে তোমার ফ্যামিলি তো চায় না তোমার সাথে যোগাযোগ করতে। অথচ তারা কিন্তু, যেমন নরসিংদীতে যে ছিলাম এটা তো তারা জানতো না। নরসিংদীতে যখন শো আপ করলো তারা নীলুফার ভিলা, তারপরে হচ্ছে ডিবি মিন্টু রোড ওখানে নিয়ে যায়, সেখানে আমার ফ্যামিলি কিন্তু বারবার গেছে। যখন তারা জানতে পারছে যে এখানে হচ্ছে নিয়ে আসছে, তারা বারবার গেছে, কিন্তু তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে যে আপনার মেয়ে এখানে নাই, আপনার মেয়ে এখানে নাই, তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেই সময়টা আমি ওখানেই ছিলাম। মানে তারা দুইটা দিকেই মিথ্যা কথা বলছে কন্টিনিউয়াস, যেমন আমাকে তেমনি আমার পরিবারকে। আপনি অনুষ্ঠান শুরুর আগে আমাকে বলছিলেন আপনার বাবার কথা, উনি অসুস্থ ছিলেন। এটা কি আপনার এই ঘটনার পরেই কি আপনার পরিবারে? হ্যাঁ, আমার বাবা উনি হচ্ছে সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার ছিলেন, রিটায়ার্ড করছেন 10 সালে। তো আমি যখন অ্যারেস্ট হই আমার বাবা সম্পূর্ণরূপে সুস্থ। তো আব্বুর অসুস্থতার সূত্রপাত হয় আমার অ্যারেস্টের 3 বছর পর থেকে। মানে যখন আমার একটা মামলা জামিন হয়ে গেল, আমি বের হব এটা তারা আশাবাদী, এমন সময় একটা জামিন হয়েছে তো তারা আরেকটা মামলা লাগাচ্ছে, যেটাকে বলে মানে জেলের ভিতরে থাকাকালীনভাবে মানে লাইক এ গোস্ট, মানে জিন ভূতের মতো হচ্ছে আমি আরেক জায়গায় প্রেজেন্ট হয়ে গেলাম, সেখান থেকে আরেকটা মামলার উৎপত্তি। এরকম মানে আমি ভিতরে থাকা অবস্থায় আমাকে আবার হচ্ছে পুনরায় মামলা দিচ্ছে একটা জামিন হওয়ার পরে। আচ্ছা, তো এই নীলুফার ভিলাতে আবার একটু ফিরতে চাই যে ওখানে আপনাদেরকে নিয়ে যাওয়ার পরে ওখানে আপনারা কি জানতেন যে ওখানে এরকম একটি নাটক মঞ্চস্থ করা হচ্ছে? না, এটা কখনো বুঝি নাই। এবং বাহিরে যে এত বেশি কাওয়ার্ডেড বা এত তারা হচ্ছে প্রসেস করেছে বা হচ্ছে জনমনে এত আতঙ্ক সৃষ্টি করেছে, এটা আমাদের জানা ছিল না, জানার কোনো ওয়ে ছিল না। এবং আপনাদের কাছ থেকে সেই সময় আমরা মিডিয়াতে দেখেছিলাম বিভিন্ন গণমাধ্যমে তারা বোমা উদ্ধার করেছে, বেশ কিছু আরো কিছু তারা দেখিয়েছিল যে অনেক কিছু উদ্ধার করেছে। এই আসলে এটা বলবো যে যদি হচ্ছে নথিগুলো আপনারা পড়েন তো ওদের মুখের কথা, ওদের কথার মাধ্যমেই মিথ্যা প্রমাণিত হয়েছে। ওরা কোথাও লিখছে যে সুইসাইডাল ভেস্ট, আবার কোথাও লিখেছে বোমা। আসলে কোনটা ছিল? যদি এটাই হয় যে সুইসাইডাল ভেস্ট, সেটা যদি বিস্ফোরণ হয় তাহলে হচ্ছে অ্যাটলিস্ট আমরা যারা এডুকেটেড পারসন তারা জানি যে এটা হচ্ছে তাহলে কোনো আস্ত মানুষ তারা পেতো না।
আর যদি হচ্ছে ওই টাইপেরও কোনো কিছু হয় তাহলে কোনো একটা প্লেস বিধ্বস্ত তো সেখান থেকে আমাদের তারা এমনভাবে অক্ষত কিভাবে বের করলো, তাই যদি হয় যেভাবে তারা রিপ্রেজেন্ট করছে। এই আমরা তো সে সময় গণমাধ্যমে দেখেছিলাম, তারপরে আপনার মুখ থেকে জানতে চাই যে এই ঘটনার নেপথ্যে আসলে তখন কারা কারা ছিল, মানে আইন শৃঙ্খলা বাহিনীর নেতৃত্বে তখন কে কে ছিলেন? মনিরুজ্জামান, মনিরুল ইসলাম, যিনি আমি হয়তো নামটা ঠিক বলতে পারছি না, তারা ছিল। আর ওই টাইমটায় এমন অবস্থা ছিল যে আসলে ফ্যামিলির কথা চিন্তা করে কে কোথায় কিভাবে আমাদের রিপ্রেজেন্ট করছে এগুলো আমার জানা সম্ভব হয়নি। এখন আসলে যেটা ইনকোয়ারির মাধ্যমে বের হচ্ছে এখন জানতে পারতেছি, আপনারা যেভাবে এখন জানতেছেন আমিও সেভাবেই জানতেছি। আর তারা সবসময় পর্দার আড়ালে ছিল, মানে তাদের সবসময় মাস্ক ছিল, পর্দার আড়াল থেকে তারা সবকিছু কন্ট্রোল করছে, এই আর কি। তো আপনাদেরকে ওখান থেকে অ্যারেস্ট করার পরে আপনাদেরকে জঙ্গি হিসেবে যে আখ্যায়িত করা হলো, সেখানে উপস্থাপন করা হলো, এই প্রথম আপনাদেরকে ওখানে সামনাসামনি আনা হলো, এরপর আপনার পরিবার নিশ্চয়ই জানতে পেরেছিল তখন গণমাধ্যমে খবর দেখে? আমার পরিবার আমার উপস্থিতি বা আমি কোথায় আছি এটা গণমাধ্যম থেকেই জানতে পারে, এবং তারপরেই তারা হচ্ছে আমার খোঁজে ডিবি মিন্টু রোড এখানে চলে যায়। কিন্তু সেখানেও তারা বারবার মানে তাদের অনেক হিউমিলেশনের শিকার হতে হয়, তারা বারবার হচ্ছে প্রত্যাখ্যাত হয়, তাদেরকে মিথ্যা সান্ত্বনা দেওয়া হয় যে আপনার মেয়ে এখানে নেই, বাট ওখানেই আমি তখনও ছিলাম। এই দৌড়াদৌড়ির মধ্যেই পরিবার ছিল? হ্যাঁ, পরিবার দৌড়াদৌড়ির মধ্যেই ছিল। তারপরে হচ্ছে তাদেরকে একটা ব্ল্যাকমেইলেরও শিকার হতে হয়েছিল যে তারা যখন বারবার ডিবি মিন্টু রোডে যাচ্ছিল তখন আমার ভাইদেরকে এরকমভাবে হুমকি দেওয়া হয় যে আপনারা এত বেশি যদি আসেন তাহলে আপনাদেরকেও ভিতরে ঢুকায় রাখা হবে, এরকম কথাও বলা হয়েছে। তো এই যে আপনাকে যে গণমাধ্যমে উপস্থাপন করা হলো এত বড় একজন নারী জঙ্গি হিসেবে, এর পরের সিচুয়েশনটা বা আপনি বের হওয়ার পরে যেটা দেখেছেন বা জানতে পেরেছেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের আচরণ তখন কেমন ছিল, বা আপনাদের পরিবারের সাথে তখন যোগাযোগ আচরণ তখন কেমন ছিল? আসলে একটা সন্তান যখন ছোট থেকে বড় হয় তার বাবা মায়ের থেকে কেউ তাকে ভালোভাবে চেনে না। আলহামদুলিল্লাহ আমার পরিবার সাপোর্টিভ ছিল। আর মানারাতের ফ্রেন্ড সার্কেল যদি বলি, হ্যাঁ আলহামদুলিল্লাহ তারাও আন্তরিক ছিল, কারণ বাবা মায়ের পরে টিচার্সরা কিন্তু স্টুডেন্টদেরকে সন্তানের মতোই দেখে। তারা হচ্ছে 4টা বছর দেখে আসছে, যদি তারা দেখতো এই স্টুডেন্ট কোনো অন্যায় করছে বা এই স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স খুবই কম। অ্যাটেন্ডেন্সটা জরুরি এই কারণে যে একটা মানুষ যদি হচ্ছে রং সাইডে যেতে হয় তাহলে তাকে ক্লাস মিস দিয়ে কোনো কিছু করতে হবে, কিন্তু আমার অ্যাটেন্ডেন্স ছিল 100-এ 100, আমি কখনো ক্লাস মিস করতাম না। তো সেই হিসেবে তারা টিচার্সের উপর অনেক প্রেশার ক্রিয়েট করছে। তারা মানারাতের ক্যাম্পাসে যে তারা লাইব্রেরি লন্ডভন্ড করে ফেলছে এবং টিচার্সদেরকে অনেক হিউমিলেশনের শিকার করছে। এমনকি এক মিস যিনি হচ্ছে তার আমার অ্যাটেন্ডেন্সের যে খাতা সেটা হচ্ছে দেখাতে চেয়েছে যে এ তো রেগুলার উপস্থিত, তাহলে কিভাবে এরকম কোনো কিছুর সাথে জড়াতে পারে। তখন এই বিষয়গুলো তারা হচ্ছে পুরোপুরি কি যেটা করে যে তারা ওই অ্যাটেন্ডেন্সের খাতাটাই নিয়ে নেয় যাতে এটা মিডিয়ায় শো আপ না করতে পারে। আচ্ছা, আপনি এই যে শুরুতে বলছিলেন আপনার যে আরেক বান্ধবী ছিলেন মেঘনা, তাকে প্রথমে আটক করে তারা এবং তার সূত্র ধরেই হচ্ছে আপনাকে সেখানে নেওয়া হয়। তো আপনাদেরকে যে টার্গেট করার পেছনে কারণটা এটা কি পরবর্তীতে জানতে পেরেছিলেন? আসলে টার্গেট করার কারণ কি ছিল এটা আমার পক্ষে জানা পসিবল নয়, কিন্তু মেইন উদ্দেশ্য যেটা বলি যে আমাদের অ্যারেস্টের পর ওরা যেটা সক্ষম হয়েছিল মানারাতের ট্রাস্টি বোর্ড মানে বিগত সরকার তাদের নিজেদের আন্ডারে নিয়ে নিতে সক্ষম হয়েছিল। আচ্ছা, অর্থাৎ এটাতে লাভবান হয়েছিল মূলত সরকারি? হ্যাঁ অবভিয়াসলি, কারণ একটা ক্যাম্পাসের ট্রাস্টি বোর্ড তো অনেক বড়, সেক্ষেত্রে সেই ট্রাস্টি বোর্ড যদি হচ্ছে তাদের আন্ডারে চলে আসে মানে একটা প্রতিষ্ঠান তাদের আন্ডারে। তো এই যে আপনাকে এতদিন কারাগারে রাখা হলো বিনা বিচারে, 6 বছরেরও অধিক সময় জেলে ছিলেন, পরিবার থেকে দূরে ছিলেন, কখনো ভাবেননি এমনটা হবে? হঠাৎ করে জীবনে এই যে পরিবর্তন, ওই সময় আসলে নিজেকে কি বলে সান্ত্বনা দিতেন? এখান থেকে কখনো বের হতে পারবেন, পরিবারের কাছে যেতে পারবেন, এমন কিছু তখন কি মনে হতো? বের হওয়া বলতে আশা তো অনেকবারই করেছি। আমার প্রথম মামলার জামিন হয় 6 মাস পরে, সেটা হচ্ছে কাগজটা বের হতে হতে প্রায় 1 বছর।
1 বছর পর যখন সেই জামিনের কাগজটা আমার কারা কর্তৃপক্ষ পর্যন্ত পৌঁছালো, তখন তারা আলটিমেটলি যেটা করে, একটা কাগজ আসে আর তারা হচ্ছে আরেকটা মামলার কাগজ ওখানে অ্যাড করে, মানে একটা শেষ হয়েছে আরেকটা শুরু হয়েছে, এরকম ছিল বিষয়টা। আর এরপরে যেটা হয় যে 3 বছর 3.5 বছর পরে আমার আরেকটা জামিন হয়। জামিন হওয়ার পরে তারা থার্ড যে মামলা সেটা স্টে করে রাখে যাতে আমি বের না হতে পারি। তো আশা সবসময় পরিবার করছিল। আর লাস্ট যেই মুহূর্তে হচ্ছে নরসিংদী কারাগার ভেঙে যায়, স্টুডেন্টরা ভেঙে ফেলে, ওই মুহূর্তে আমার বের হওয়ারই কথা ছিল যে আমি আর 10-15 দিন পরে বের হয়ে যাব, আমার জামিন হয়ে গেছিল। আচ্ছা, তো এই যে নরসিংদী কারাগার ভাগার যে কথাটা বলছিলেন, তখন তো আপনারা কারাগারের ভেতরেই ছিলেন, কারাগারে একটি হামলা হয়েছিল, এটা আমরা অনেকেই জানি, তখন গণমাধ্যমে এসেছে। তখন প্রত্যেক আসামিকে বোধহয় তখন পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছিল এবং পরবর্তীতে আবার না, এটা ভুল কথা, পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। এটা আসলে কি ছিল বিষয়টা? এটা যদি বলতে চাই, একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। যে আমরা সবাই জানি আবু সাইদ মারা যায়, সংক্ষিপ্ত আকারে বলি। তো নরসিংদীতে 18 তারিখ যেটা হয় যে আমরা তো বাহিরের দুনিয়া থেকে সম্পূর্ণই বিচ্ছিন্ন, টুকটাক মহিলা রক্ষী যারা যেটা বলে সেটাই আমাদের কান পর্যন্ত পৌঁছায়। তো ওখানে নরসিংদী কারাগার যেহেতু অনেক পুরনো, স্ট্রাকচারগুলো অনেক ওল্ড, আর হচ্ছে সর্বোচ্চ 2 তলা 4 তলা পর্যন্ত। তো আমাদের যে সেল ঘর সেটা নিচতলায় ছিল। ওখান থেকে আমরা একটু বলি যে জেলারের বাসা থেকে কোনাকুনি অ্যাঙ্গেল শেপে যদি হয় তাহলে আমাদের সেল ঘরটা খুবই কাছে। আচ্ছা, খুবই কাছে। এবং হচ্ছে এটা হচ্ছে রোড সাইডও অনেকটা, যদি অ্যাঙ্গেল হিসেবে বলা যায়, আর মেইন গেটটা অনেক দূরে ছিল। তো এখানে আমরা যেটা দেখতাম যে বাহিরের অনেক বড় একটা সম্ভবত 14 তলা বিল্ডিং, ল্যাব এইডের। তো সেই বিল্ডিংয়ের সম্ভবত সেটার উপরে গেলে সম্পূর্ণ এরিয়াটা সার্ভে করা যেত। তো ওখানে যখন স্টুডেন্টদের আন্দোলন চলছিল, আমরা দেখতাম যে ওই বিল্ডিংয়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মানুষ হচ্ছে ক্যামেরা, মোবাইল এটা নিয়ে ঝাপাঝাপি করতেছে, ছবি তুলতেছে বা এরকম। তো ওটা দেখে আমরা আন্দোলনের উপস্থিতি টের পাইতাম যে কিছু একটা চলছে। আর যেহেতু নরসিংদী কারাগার হচ্ছে একেবারে রোড সাইড, আর টিয়ার গ্যাস সম্পূর্ণটাই কারাগারের ভিতর পর্যন্ত পৌঁছাইছিল। আর এত বেশি টিয়ার গ্যাস যে প্রত্যেকে মাস্ক পরতে বাধ্য হয় বা পানি দিয়ে চোখ মুখ ধোয়ার জন্য, মানে ওই সিচুয়েশনটা এরকম ছিল। এটা 24 জুলাইয়ের আন্দোলনের কথা বলছেন? জি, 24 জুলাই, এবং এটা আমি বলছি 18 তারিখের কথা। জি, 18 তারিখে যেটা হলো যে 18 তারিখে যে নরসিংদীর জেলের বাইরে যে স্টাফদের কোয়ার্টার, মহিলা স্টাফদের যে কোয়ার্টার, ঠিক তার যে মেইন গেটের সামনে ওই দিন 3 জন স্টুডেন্টের লাশ পড়েছিল। এর মধ্যে একটা ছেলে ছিল ক্লাস 8-এ পড়ুয়া, মানে যাকে হচ্ছে এমনভাবে ব্রাশ ফায়ার হয় যে তার মানে পেটের নাড়ি ভুড়িয়েও বের হয়ে গেছিলো। এটা মানে মহিলা রক্ষীদের নিজেদের মুখের কথা, আমরা তো আর আসলে বাহিরে যেয়ে দেখি নাই। তো এটা যখন হয়েছে তখন জনগণ আসলে কারাগারের উপর মানে অনেক ক্ষুব্ধ হয়ে যায় যে এইখানে এদের গেটের সামনে কেন হচ্ছে লাশ পড়লো, বা এভাবে মানুষ কেন হচ্ছে নির্যাতিত হয়ে মারা গেল কেন। আর ওই মোমেন্টটা ছিল এমন যে 3 জন, আর ওই দিন নরসিংদীতে টোটাল 8 জন মানুষ মারা গেছিল, টোটাল 8 জন। আর এরপরে যখন 19 তারিখ সকাল থেকে পিন ড্রপ সাইলেন্ট, মানে আমি তখন এভাবে বলছি যে ওরা যেহেতু হচ্ছে মানুষ মেরে ফেলছে তাই কেউ এখন আর সামনে আগাবে না, মৃত্যুকে তো সবাই ভয় পায়। তো এভাবে করে বিকাল 5টা আসরের টাইম, এরকম টাইমে ওখানে যে মহিলা রক্ষী ছিল তাকে ওয়াকিটকিতে বলছে যে সমস্ত আসামি লক আপ করো, এখনই লক আপ করে ফেলো। তো এটা বলার পরে আমি ওই মহিলা রক্ষীকে বলছে যে আপা আমি একটু উজু করে নিই আর হচ্ছে খাবারের পানিটা নিয়ে নিই। এটার জন্য যখন হাউসে গেলাম, হাউস থেকে আরও কাছে জেলার বাসা দেখা যায়। তো ওই সময় যেটা দেখলাম যে কালো ধোঁয়া, জেলার বাসা থেকে কালো ধোঁয়া। আর এটার পরপরই যখন আমি ওনাকে বলি যে আপা একটু দেখে যান, তো ওখানে ওদের কিছু টিনের টাওয়ার ছিল, ওয়াচ টাওয়ার। তো সেই ওয়াচ টাওয়ারে হচ্ছে 2 জন লোক এরকম ফ্ল্যাট হয়ে শুয়ে আছে যাতে তাদেরকে দেখা না যায়, এবং কিছুক্ষণ পর পর মাথা উঁচু করে বাইরে তাকাচ্ছে, দেখতেছে, বাইরের পরিস্থিতি অবজার্ভ করছে। তো ওই ওয়াচ টাওয়ারে 2 জনকে দেখে মানে মহিলা রক্ষী যে ছিল তার মুখ ফ্যাকাশে হয়ে যায় যে
আসলে তো পরিস্থিতি স্বাভাবিক না, কারণ তারা তাদেরই স্টাফ এবং কোনো কারণে তারা সিভিল ড্রেসে। আচ্ছা। আর ওই মোমেন্টে যেটা হয় যে জেলারের বাসার উপরে ছাদের কার্নিশ ধরে জেলার ওয়াইফ আর তার 2 বাচ্চা, একটা ছেলে সম্ভবত 16-17 বছর হবে, মেয়েটা 10-12 বছর এরকম। তো তারা ছাদের উপর ইতস্তত দৌড়াচ্ছে, আর জেলখানার ভিতর থেকে মই লাগিয়ে, মানে জেলখানার বাইরে তো মানে বিক্ষুব্ধ জনতা, সেখানে যাওয়া তাদের পক্ষে পসিবল না। তারা মই লাগিয়ে হচ্ছে ভিতরে তাদেরকে আনে, ছেলেটাকে কয়েদি পোশাক পরায় যাতে শো আপ করতে পারে তারা আসামি, আর মহিলাটাকে বাচ্চাটাকে মহিলা ওয়ার্ডে পাঠিয়ে দেয় যাতে শো আপ করতে পারে যে এরাও আসামি। ওই মোমেন্টে কিন্তু আমরা লক আপ, আমাদের সবাইকে লক আপ করে দেয়, আর জেলারের বাসার আগুনটা অনেকটা ছড়ায় পড়ে। অর্থাৎ আপনারা মুক্ত হয়েছেন হচ্ছে এই 5 আগস্টের পরে না? 19 জুলাই মুক্ত হয়েছি ছাত্র আন্দোলনের সময়। এটা আসলে মুক্ত বলতে কারাগার ভাঙার পরে। তারপরে হচ্ছে আমি আবার সেলফ সারেন্ডার হই এবং এটা এখান থেকে আমি শুনবো। তার আগে যাব ছোট্ট একটি বিরতিতে। আপনার এই বের হবার কাহিনীটি আমরা শুনবো, তার আগে আমি ছোট্ট একটি বিরতিতে যাব। বিরতির পরে এসে আমি আপনার কাছ থেকে আরো কিছু কথা জানবো। দর্শক, কথা বলার এ পর্যায়ে সময় হয়েছে আরেকটি বিরতিতে যাবার। কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথে, ফিরছি খুব শীঘ্রই। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন মানারাত বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ইসরাত জাহান মৌ। আপনি জুলাই আন্দোলনের কথা বলছিলেন, যে জুলাই আন্দোলনে যে ওখানে যে ঘটনাগুলো ঘটেছিল এবং এরপরে আপনাদেরকে সম্ভবত কারাগার থেকে বের করে দেওয়া হয়েছিল বা পরিবারের কাছে দেওয়া হয়েছিল কিনা তখন? এরপর যেটা হয় যে ওই মোমেন্টে 19 জুলাই মানে বিকাল 5টা আসরের টাইমটায় মানে শুধু হচ্ছে ফিউশন অফ সেকেন্ডের মধ্যে মনে হলো যে 2টা ধূপ আওয়াজ, মানে মেইন গেট পড়ে গেছে আর বিক্ষুব্ধ জনতার একটা আওয়াজ, মানে তারা হুড়মুড় করে ঢুকে বসছে এরকম। আর মহিলা ওয়ার্ড তারা খুঁজে পেয়েছে আরও পরে। মহিলা ওয়ার্ড যখন খুঁজে পায় তখন তারা এটা মানে তালা ব্রেকডাউন করে গেট ভেঙে হচ্ছে তারা ঢুকে এবং সমস্ত আসামিদেরকে তারা মুক্ত করে দেয়। কিন্তু এই ঘটনার দায়ও সম্ভবত অনেকটা আপনাদের উপরে চাপাতে চাওয়া হয়েছিল, সেটা যদি একটু সংক্ষেপে বলেন। জি, যে এই আসলে ওই ঘটনার সাক্ষী হচ্ছে নরসিংদীর হাজার হাজার নাগরিক। তখন নরসিংদী কারাগারে ছিল 826 জন টোটাল, ইন টোটাল। তার মধ্যে কয়েদি এবং হাজতি। আচ্ছা। আর এর মধ্যে মহিলা ওয়ার্ডে ছিল 28 জন, 26 প্লাস 2 জন সেল ঘরে আমাদের 2 জন সহ। তো তারা এটা শো আপ করছে এভাবে যে 826 জনের কোনো উল্লেখই প্রথমে করেনি, শুধু উল্লেখ করছে 9 জনের, 7 জন পুরুষ 2 জন নারী, যে এরা হচ্ছে এই 2 জন নারী সবকিছু করেছে, এই 7 জন পুরুষই সবকিছু করছে, তারাই জেলখানা ভেঙে ফেলছে, এরকম একটা। মানে আপনারাই মূল হোতা এটা। হ্যাঁ, মানে যে এত বড় জঙ্গি যে তারা কারাগারও ভেঙে ফেলছে, এরকম একটা হাইলাইট তারা করছে। অথচ এই ঘটনাটার সম্পূর্ণ সাক্ষী ছিল নরসিংদীর জনগণ। এবং এটা করেছিল কারা? আপনাদেরকে যে এই যে জঙ্গি হিসেবে আবারও উপস্থাপন করতে চেয়েছিল, এটা হচ্ছে অবশ্যই ডিবি হারুন, সে এটার সাথে জড়িত ছিল। এবং আরও যারা ছিল তাদের নাম আমি জানি না, কারণ তারা সবাই সিভিল ড্রেসে ছিল। তো এখানে বলি ওই 19 জুলাইয়ের পর আমি কিন্তু সরাসরি আমাকে কেউ বাসায় হস্তান্তর করেনি এবং আমাকে বাসায় ফিরে যেতে অনেক কষ্ট পোহাতে হয়েছে, কারণ তখন সারা বাংলাদেশ কারফিউ। এবং আমার ভাইয়া আমাকে এসে রিসিভ করে, অ্যান্ড ওই টাইমটা হচ্ছে আসলে অনেক কষ্ট পোহাতে হয়েছে। ভাইয়ের সাথে ওই সময় যোগাযোগ করেছিলেন কিভাবে? এটা আসলে ওই টাইমটায় নরসিংদীবাসী অনেক হেল্প করেছিল। ওখানে স্থানীয় একজন মহিলা যে হচ্ছে আমাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করছিল, তার ফোন দিয়ে তার ছোট ছেলেকে, সেই ছেলেটার নানা বাড়ি মেবি গাজীপুর ছিল, তো ওই ফোন দিয়ে আসলে ভাইয়ের সাথে যোগাযোগ। এবং হচ্ছে ভাইয়া আমাকে মানে চরসুন্দর ব্রিজ, এই ব্রিজ থেকে আমাকে রিসিভ করে। এবং ওই মোমেন্টে আসলে আমি একটা রাস্তার ভিখারি, যে তার থেকেও অসহায় ছিলাম, কারণ আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না। যেই পোশাকে ছিলাম, যেভাবে ছিলাম, সেভাবেই রাস্তায় বের হয়ে যেতে হয়েছে। তবে অবভিয়াসলি আন্দোলনকারী স্টুডেন্টদেরকে স্যালুট দিতেই হয়, কারণ যখন আমরা বের হয়েছি তারা জাস্ট 2 পাশ থেকে ফাঁকা হয়ে গেছিল, পথ করে দিয়েছিল। আচ্ছা। এবং নারীদেরকে যে রেসপেক্ট
আলহামদুলিল্লাহ তাদের রেসপেক্টটা অতুলনীয় ছিল, যেটা আসলে ভোলার মতো না। এবং ওই সময়ে তারা সর্বাত্মকভাবে সহযোগিতা করছে এভাবে যে কেউ যদি হচ্ছে তার ফোনে কোনো কিছু রেকর্ড করতে চেয়েছিল, তার সাথে সাথে সেই ফোন কেড়ে নিয়ে বসছে যে না, কোনো রেকর্ড করা যাবে না, কোনো ভিডিও করা যাবে না, এভাবে। আর এরপর যখন আমি বাসায় পৌঁছালাম, বাসায় পৌঁছে আমি হচ্ছে যেহেতু আমি একটা ট্রমার মধ্যে দিয়ে 6.5 বছর গেছি, এবং ওদের সাথে চলতে চলতে আমি ওদের মেন্টালিটি বুঝে গেছি যে ওরা হচ্ছে লায়ার। তারা সব জায়গায় মিথ্যা বলবে, সব জায়গায় নাটক সাজানোর চেষ্টা করবে, এবং এখন যেহেতু একটা সুযোগ চলে আসছে ওদের, ওরা সেই সুযোগ ছাড়বে না, কাজে লাগাবে সেটা। হ্যাঁ, এটা কাজে লাগাবে। যখন মিডিয়া এভাবে রিপ্রেজেন্ট করে দিয়েছে তারা, তখন আমি যেটা চিন্তা করলাম যে যেহেতু ওরা রিপ্রেজেন্ট করেছে যে এই 9 জন হচ্ছে এটার মূল হোতা, এবং 2 জন নারী, একজন আপনি ছিলেন আর একজন কে ছিল? খাদিজা পারভিন মেঘনা। অর্থাৎ আপনার যে বান্ধবীর কথা বলেছিলেন, অর্থাৎ আপনারাই 9 জন মিলেই হচ্ছে জেলখানা ভাঙচুর করেছেন সব আসামিকে। হ্যাঁ, ওরা এটাই রিপ্রেজেন্ট করতে চেয়েছিল বিগত সরকার। জি। তো যখন এটা দেখলাম তখন মাথায় কাজ করতেছে যে ওরা কিছু একটা আমাদের এগেইনস্টে করবে, তো সেটার এভিডেন্স দরকার। তো তখন যেটা করি, অবভিয়াসলি তখন কারা কর্তৃপক্ষের সাথে বারবার যোগাযোগ করি, এবং আপনি নিজে থেকেই তাদের সাথে যোগাযোগ করেন? প্রথমে যোগাযোগ করছিল আমার ভাই। আচ্ছা। সে অনেক অ্যাফ্রিড ছিল যে আমি যোগাযোগ করলে হয়তো আমার লোকেশন ট্রেস করে ফেলবে বা আমি হচ্ছে অ্যারেস্টেড হব, কিন্তু আমি জানতাম যে আগে পূর্বে যেভাবে ওরা লোকেশন ট্রেস করছে, এখনও ট্রেস করা ওদের কোনো ব্যাপার না, কারণ আমি আমার ফ্যামিলিতে আছি, আমার বাসায় আছি, এটা ওদের জানা। জি। তো যেটা তখন করি যে আমি হচ্ছে নিজেই তখন কথা বলি জেল অথরিটির সাথে, এবং সেগুলো আমি রেকর্ড করি, কারণ এর ছাড়া আমার কোনো উপায় নেই। যেটি আমাদের এসএটিভিতে প্রচার করা হয়েছিল যে আপনি নিজে থেকেই বারবার বলছেন যে কবে ফেরত আসতে হবে জেলখানাতে, এবং এরকম 4-5টা রেকর্ডিং ছিল। জি। তো তখন আমি এই রেকর্ডিংসগুলো তখন এটা আমার ছিল যে শেষ আশা, আর তখন কিন্তু ইন্টারনেট সব কিছু বন্ধ। আর আমি এটাও জানতাম যে মেবি আমার বাসায় যদি ওরা আসে তাহলে আমাদের ফ্যামিলি মেম্বার্সদের ফোন সিজ করে নিয়ে যেতে পারে। তো এটার জন্য আমি যেটা করি যে আমার ফ্যামিলি মেম্বার্স যারা যারা আছে সবার ফোনে যদি একটা ফোনও বেঁচে যায় তাহলে সেটা যাতে এভিডেন্সটা থাকে, সবার ফোনে ওইটা আমি মানে ব্লুটুথ কানেক্ট করে আমি ওটা শেয়ার করি। তারপরে আবার জেলখানায় ফেরত গিয়েছিলেন কবে? এটা বলছি, আসলে ফেরত যাওয়া না, এখানেও ওরা হচ্ছে বিট্রে করছে, প্রতারণা করছে। আমি যখন বারবার বলছি যে আমি হচ্ছে 23 তারিখ সকালে আমি প্রেজেন্ট থাকবো, তখন আমার নিয়ত ছিল আমি কোর্টে প্রেজেন্ট হব, আমি কারাগারে না, আমি কোর্টে যাব, কারণ কোর্টে হচ্ছে ওখানে অনেক লোকজন থাকবে, একটা সাক্ষী থাকবে, কিন্তু কারাগারে সেখানে তো আমার কোনো সাক্ষী নেই। কিন্তু যেদিন আমি লাস্ট কথা বলি 22 তারিখ দুপুর 1-1:30টার সময়, আর ঠিক বিকাল 5টার সময় কিন্তু ওরা ওদের লোক পাঠিয়ে দেয় ডিবি থেকে। না, ওরা তখন বলে যে আমরা তোমাকে কারাগারে পৌঁছে দিতেই আসছি, মানে ওরা 5 মিনিটসও টাইম দেয় না, নিয়ে আসে। তখন আসলে বুঝে ফেলছে যে আসলে ওরা কারাগারে নিয়ে যাচ্ছে না, ওদের মোটিভ ফুলফিল করার জন্য ওরা নিয়ে যাচ্ছে। আর তখনও কারফিউ চলছিল, আর যতদূর খবর নিয়েছি কারাগার ভেঙে যাওয়ার পর ওইটা আর্মিরা মেরামত করছিল, সেখানে থাকার মতো কোনো পরিবেশও ছিল না। 22 তারিখ বিকাল 5টা থেকে আমাদের রিপ্রেজেন্ট করা হয় 24 তারিখ মিডিয়ার সামনে আবার, যে এরা দুজন হচ্ছে এই সব কিছুর জন্য দায়ী, তারাই হচ্ছে এত বড় জঙ্গি এরা যে এই ঘটনা ঘটিয়েছে, তারা এই ঘটনাটা ঘটিয়েছে, এভাবে করে আবার সাজিয়ে একটু রিপ্রেজেন্ট করলো। আর যখন হচ্ছে আমাদেরকে 24 তারিখ কোর্টে তোলা হয়, আর অবভিয়াসলি বলবো যে কোর্টটা ছিল রাতের বেলা, হ্যাঁ, ভেরি ইন্টারেস্টিং। এটা হচ্ছে মাগরিবের পর এশার কাছাকাছি নিয়ারলি এরকম একটা টাইমে। আর তখন যে জজ, আমি তার নামটা রিপিট করছি এই কারণে, মোল্লা সাইফুল আলম, এখানেও এটা লেখা আছে, যদি আপনারা দেখতে চান আমি দেখাতে পারি। তো ওনার সামনে যখন প্রেজেন্ট করলো, উনি তখন আমাকে আস্ক করতেছে যে আপনি ইরশাদ জাহান মৌ, আপনাকে হচ্ছে আপনার হাজব্যান্ড নিয়ে পালাচ্ছিল। তখন খাদিজা পারভিন মেঘনা ও হচ্ছে বলতেছে ওর তো বিয়ে হয় নাই, তার হাজব্যান্ড কোথা থেকে আসবে আর তাকে নিয়ে পালাবে বা কোথা থেকে, মানে এইভাবে দেখাতে চাচ্ছিল যে আমরা ভাঙছি এবং আমাদেরকে নিয়ে পালিয়ে যাচ্ছিল এরকম। তো এরপরে বলতেছে না, তাহলে ভুল হয়ে গেছে, খাদিজা পারভিন মেঘনার হাজব্যান্ড রাকিবুল, সে খাদিজা এবং মৌকে নিয়ে পালাচ্ছিল। তখন ও বলতেছে আমার হাজব্যান্ড কিভাবে পালাবে, সে তো হচ্ছে 6 বছর ধরে কাশিমপুর কারাগারে, কাশিমপুর 1-এ, আর আপনারা নরসিংদী কারাগারে। হ্যাঁ,
তো তখন অবস্থাটা হচ্ছে এরকম, মিডিয়া, ডিফেন্সের লোক এবং হচ্ছে সেই জজ, কথিত সেই জজরা পর্যন্ত এই মিথ্যাগুলো জানতো, কিন্তু তারা সেটাই করছে। আমি তখন হতাশ হয়ে মাটিতে বসে পড়ি যে আসলে বিচার কোথায় চাবে মানুষ। রাতের আধারে যদি বিচার কার্য হয় এবং সেখানে হচ্ছে একটা আনমেরিড মেয়েকেও হচ্ছে ম্যারিড বলে প্রচার করা হয়, এবং জুলাইয়ের গণ অভ্যুত্থান যদি না হতো বা 5ই আগস্ট যদি স্বৈরাচার পতন না হতো, তাহলে তো নিশ্চয়ই আপনাদের আর মুক্তি হয়তো বা মিলতো না, কারণ নতুন করে যেহেতু আবার আপনাদেরকে জঙ্গি আখ্যা দেওয়া হয়েছে। এত বড় একটি আরো দুটো মামলা তারা রিপ্রেজেন্ট করে এভাবে যে জেল ভেঙেছে এই একটা মামলা, আর জেল পলাতক এই আরেকটা মামলা, দুটো মামলা তখন রিপ্রেজেন্ট করে। আর এইটা দেখিয়ে তারা আমাকে কাশিমপুরে চালান দেয়, অথচ পূর্বের মামলার কোনো হদিস নেই, কারণ সেখানে নথিপত্র ওদের পুড়ে গেছিল বা যেটাই হোক। আর কাশিমপুরে সেখানে আরেক বিশ্রী অবস্থা, স্টুডেন্টরা প্রতিদিনই ওখানে অ্যাটাক করছে। আর ওখানে মানে কারা কর্তৃপক্ষ যারা ছিল তাদের অবস্থা হচ্ছে আরও বেশি খারাপ। একবার যদি সাইরেন বাজে তাহলে তারা যে কোথায় যায় আমি বুঝতে পারছি। আমাদের আসলে সময় স্বল্পতার জন্য হয়তো বা আমি অনেক কথাই আপনার কাছে বিস্তারিত জানতে পারছি না। আপনারা সর্বশেষ মুক্ত হলেন কবে? এটা কি 5ই আগস্টের পরে নিশ্চয়ই? সেটা কত তারিখে ছিল এবং সেটা যদি একটু সংক্ষেপে বলেন। আমি একটু রিপিট করি যে আমাকে যে নতুন দুটো মামলা দেয়, সেই মামলায় আমি হচ্ছে সেপ্টেম্বরের 13 তারিখে মুক্ত হই, কিন্তু আমার পূর্বের মামলা সেখানে নথিভুক্ত ছিল না। এটার জন্য আমি আবার কোর্টে সারেন্ডার দেখাই সেপ্টেম্বরের 29 তারিখে। এটা আমি সরাসরি কোর্টে যেই সারেন্ডার দেখাই। আর এরপরে আমি আমার লয়ার যদিও একটু বিট্রে করছিল, যাই হোক, পরবর্তীতে আমি রোজার প্রাথমিক পর্যায়ে আমি বের হই। আচ্ছা, মানে 2025-এ। এবং আমি যদি আপনার কাছে সর্বশেষ জানতে চাই যে এই যে অবস্থার মধ্যে দিয়ে গেছেন আপনি এবং আপনার পরিবার, ভয়ঙ্কর রকম ক্ষতির সম্মুখীন হয়েছেন, অনেক কিছুই আপনাদের আসলে ধ্বংসই করে দিয়েছে তারা এক কথায়, এবং যদি 5ই আগস্ট না আসতো তাহলে হয়তো বা বেরও হতে পারতেন। এত কিছুর মধ্যে দিয়ে গেছেন, এখন মুক্ত আছেন, বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে দেশে, আপনার কাছে যদি জানতে চাওয়া হয় আপনার ব্যক্তিগত চাওয়াটা এই দেশের কাছে বা রাষ্ট্রের কাছে, সেটা যদি একটু বলেন। আসলে আমাদের দেশের যদি অবস্থা আমি কম্পেয়ার করি তাহলে এখন বলতে হবে যে হ্যাঁ, অন্তর্বর্তী সরকার অনেক ভালো কাজ করছে, কিন্তু এখানে অনেক লিমিটেশন আছে। যারা হচ্ছে সরকারি কর্মকর্তা তারা এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন হচ্ছে, কিন্তু যাদের মেন্টালিটি হচ্ছে এখনও সেই আওয়ামী লীগ সরকারের সাথে জড়িত বা যাদের চাওয়া পাওয়া সেই সরকারের সাথে যুক্ত, তারা কিন্তু এখনও চেঞ্জ হয়নি। তারা এক জায়গা থেকে আরেকটা জায়গায় হচ্ছে মাইগ্রেট হচ্ছে বা বিভিন্ন জায়গায় বদলি হচ্ছে, কিন্তু বিচার ব্যবস্থা বলেন বা পুলিশ বলেন, র্যাব বলেন, ডিবি বলেন, তাদের মধ্যে যে একটা র্যান্ডম চেঞ্জ, সেই চেঞ্জ কিন্তু এখনও আসে নাই। সেই পুরনো গতানুগতিক ধারাতেই তারা কাজ করছে। তাদের টার্গেট কিন্তু থেমে নাই। তখন টার্গেট ছিল সাধারণ জনগণ, এখন তারা টার্গেট করতেছে আওয়ামী লীগ নাম নিয়ে। যেটাই করুক না কেন তাদের কাজ যে একটা গুম খুন, সেটা কিন্তু থেমে নেই আসলে। এর মধ্যেও অনেক সাধারণ মানুষ কিন্তু রয়েছে যারা এখনো নির্যাতিত হচ্ছেন বিভিন্নভাবে। জি, আমরা বুঝতে পারছি। ইসরাত জাহান মৌ আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আপনার মূল্যবান সময়ের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। দোয়া করবেন যাতে আমরা স্বাধীনভাবে জীবনযাপন করতে পারি এবং যারা আমরা শিক্ষার্থী আছি তারা তাদের মেধার মূল্যায়নটা যাতে পায় এবং ন্যায় বিচার যাতে পায়। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা এমনটি প্রত্যাশা করি ইনশাআল্লাহ। দর্শক, জুতা এবং মানুষ দুটোর কোনোটি যদি আপনাকে আঘাত করে তাহলে বুঝবেন সেটির কোনোটি আপনার মাপের না। ঠিক যেমন বিগত সময়গুলোতে অনেক মানুষ আপনার এবং আপনার পরিবারকে আঘাত করেছেন, যারা আপনার যোগ্য না, আপনার মাপের না। আমরা জানাতে চাই আপনার সাথে ঘটে যাওয়া নির্মম সেই বাস্তবতার গল্পগুলো। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ যেন তার স্বাধীনতায় বাঁচতে পারে, ভয়হীন ও নিরাপদ জীবন কাটাতে পারে। আপনার সাথে ঘটে যাওয়া যে কোনো ঘটনা এসএটিভির এই প্ল্যাটফর্মে এসে বলতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে, অথবা মেইল করুন যে কথা যায়নি বলা @gmail.com এই মেইলে। আজ বিদায় নিচ্ছি, কিন্তু ফিরছি আগামী বুধবার ঠিক রাত 9টায় নতুন কোনো অতিথি নিয়ে, বলতে না পারা আরও নতুন কিছু কথা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন এসএটিভির সাথেই। আল্লাহ হাফেজ।